টিচার, আপনার চশমাটা আমি একটু পরি। শান্ত ইহানকে কোলে নিয়ে বসে আছে। প্রায় আধ ঘন্টা ধরে সে ইহানকে জেড ফর জেব্রা শেখানোর চেষ্টা করছে, কিন্তু ইহান পড়া রেখে দুষ্টুমিতে মেতে আছে। কখনো শান্ত চশমা ধরে টানছে, কখনো মোবাইল ধরে। শান্তর ধৈর্য সীমা পেরিয়ে যাচ্ছে। এত ছোট বাচ্চাকে বসে আনা মুশকিল। সে এই কয়েকদিনে হিমশিম খাচ্ছে। দরজা ঠেলে ঈশিতা মাথা বাড়িয়ে বলে, আসতে পারি? শান্ত গম্ভীর কণ্ঠে বলে, আসুন। ঈশিতা ঘরে ঢুকে ইহানের দিকে তাকিয়ে বলে, তুমি তোমার টিচারের কোলে উঠে বসে আছো কেন? ইহান কোনো কথা বলে না। শান্ত বলে, আমি বসিয়েছি, হাতে ধরে শিখিয়ে দিতে হয়। ও এক শব্দে শান্তকে বলে। ঈশিতা ইহানের দিকে তাকিয়ে বলে, আমার ঘর থেকে আমার হেডফোন নিয়েছো তুমি? ইহান মাথা নাড়ায়। কোথায় রেখেছো? পাপার ল্যাপটপের কাছে। ঈশিতা ঘুরে দাঁড়ায়। শান্ত আদুরে কণ্ঠে ইহানকে বলতে থাকে, প্লিজ ইহান বাবু, এবার একটু লেখো। ঈশিতা দাঁড়িয়ে পড়ে, শান্তর দিকে তাকায়, তারপর বলে, প্লাবিক ভার্সিটি এক্স স্টুডেন্ট, কিন্ডারগার্টেন বাচ্চা কেন পড়াচ্ছেন? চাকরি বাজার মন্দা, আপাতত কিছু টিউশনি দরকার ছিল। ভাগ্যক্রমে আপনাদের বাড়িতে জুটে গেল। ছোট বাচ্চা, চাপ কম। আমি চাকরির পড়ার সময় পাচ্ছি। আপনারাও বড়লোক, মাস শেষে টাকা দেওয়া নিয়ে গাইগুই করবেন না। আর তাছাড়াও বেশ ভালো অ্যামাউন্ট দিচ্ছেন, তাই পড়াচ্ছি। এই মুহূর্তে টাকার খুব প্রয়োজন আমার। সোজা সাপটা উত্তর দেয় শান্ত। ঈশিতা কিছুক্ষণ তাকিয়ে থেকে ঠান্ডা গলায় বলে, বাহ, এত বেনিফিট। আর আমাদের বাড়িতে প্রতিদিন খুব ভালো ভালো নাস্তা দেওয়া হয় আপনাকে, এটা বললেন না? এটাও বলুন। শান্ত ঈশিতার চোখের দিকে তাকিয়ে শান্তভাবে বলে, হ্যাঁ সেটাও। ঈশিতা বলে, আচ্ছা, বিরক্ত করার জন্য দুঃখিত। আপনি আপনার ছাত্রকে পড়ান। কাজ শেষ করে হসপিটালে গিয়েছিল। সেখান থেকে স্বামী সোজা বাড়িতে আসে। গাড়ি থেকে নেমে কিছুক্ষণ বাগানের দিকে তাকিয়ে থেকে বাড়ির ভিতরে চলে যায়। সূর্যের তাপটা প্রখর আজ। পাঞ্জাবি বুকের কাছে ভিজে গিয়েছে ঘেমে। ইহান বড় বাবাকে দেখে ছুটে এলো। ইহানকে কোলে তুলে নেয় না শামীম। আদুরে কণ্ঠে বলে, হসপিটাল থেকে এসেছি। জীবাণু গায়ে বাবা, এখন না। ইহান দাঁড়িয়ে বলে। শামীম বলে, আমি ফ্রেশ হয়ে নিই আগে, তারপর আমরা খেলবো। তুমি চলো আমার ঘরে। ইহান মাথা নাড়ায়, সে যাবে না। শামীম বলে, কেন যাবে না? কেন? তোমার ঘরে ওই মেয়েটা থাকে, রাগী মেয়েটা, পচা মেয়েটা। ঋতু ধমক দিয়ে বলে, ইহান এসব কি বলছো? বড়মা বলো। আমি বলবো না বড়মা, এই মেয়েটা পচা। স্বামী মৃদু হেসে বলে, ঠিক বলেছি ইহান, ওই মেয়েটা পচা। আর আমি কি? তুমি ভালো, আমার সুপার মম। স্বামী হাসতে হাসতে সিঁড়ি দিয়ে যায়, তারপর ঘুরে ঋতুকে জিজ্ঞেস করে, ইসমাম কোথায়? ভাইয়া নিজের ঘরে দোতলায় উঠে স্বামী সোজা ইসমামের ঘরে যায়। দরজার বাইরে দাঁড়িয়ে বলে, আসবো ছোট? ল্যাপটপ থেকে চোখ সরিয়ে ইসমাম ভাইয়ের দিকে তাকায়, তারপর বলে, এসো ভাইয়া, পারমিশন কেন নিচ্ছ? স্বামী মেলান হাসে, বলে, ভূত নেমেছে ঘাট থেকে। ইসমাম তার উপর উত্তর না দিয়ে ল্যাপটপ বন্ধ করতে করতে বলে, তোমার সাথে আমার কিছু কথা ছিল। আমি আমেরিকায় ফিরে যেতে চাই ভাইয়া। এসেছিলি কেন? তোমাদের দেখতে। দেখা হয়েছে। আমার ওখানে একটা আলাদা জীবন রয়েছে ভাইয়া। কিসের জীবন? 9টা 5টা অর্গানাইজেশনের পেছনে দৌড়ঝাঁপ, জায়গায় জায়গায় ঘুরে প্রতিবেদন লেখা। সমাজসেবা করতে চাইলে তো দেশে বসে করতে পারিস। এখানে কোনো সংস্থা খোল। আমি আছি। ইসমাম মৃদু হাসে। শামীম বলে, তোর জন্য মেয়ে দেখছি, বিয়ে করবি। স্টপ ইট ভাইয়া, তুমি বাড়াবাড়ি করছো। আমি কিছু বাড়াবাড়ি করছি না, তুই বাড়াবাড়ি করছিস। একটা মেয়ের জন্য হেদিয়ে মরছিস। বারবার বলছি ঠিকানা দে, আমিও দেখতে চাই কোথাকার কোন হুড়পড়ি। চুপ করে থাকে ইসমাম। শামীম উঠে দাঁড়িয়ে বলে, ফুয়াদের সাথে আমি আলোচনা করছি, বাবা দেশে ফেলেই কথাবার্তা বলবো। ইস্যুর জন্য ছেলে দেখছি, আর কোনো কথা শুনতে চাই না আমি। ইসমাম বাদ সাধতে চাইলেও শামীম পাত্তা না দিয়ে চলে যায়। ভাইয়া চলে যেতে ইসমাম একটা গভীর নিঃশ্বাস নেয়। দরজা ঠেলে ভিতরে ঢুকে আগে পরিস্থিতি অনুধাবনের চেষ্টা করে শামীম।
কাউকে দেখতে না পেয়ে হাত ঘড়িটা খুলে আয়নার সামনে রাখতে গিয়ে দেখলো তার ড্রেসিং টেবিলে মেয়েদের সব প্রসাধনী। এগুলো ঋতুর কাজ, ওই মেয়েটার জন্য রেখে গিয়েছে। অবশ্যই তেজি মেয়েটা এসব ছুঁয়েও দেখবে না। শামীম এক মনে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর পাঞ্জাবি পাল্টে ফ্রেশ হয়ে টি শার্ট গায়ে চাপিয়ে বারান্দার দরজার কাছে যেতে থমকে দাঁড়ায়। অদ্রিতা আলো নামের মেয়েটি বারান্দায় রেলিং ধরে ওদিকে ফিরে দাঁড়িয়ে আছে। বারান্দায় একপাশে তার ভেজা শাড়িটা শুকাতে দিয়েছে। সম্ভবত এইমাত্র গোসল সেরেছে সে। ভেজা চুলগুলো পিঠে ছড়িয়ে রেখেছে। স্বামী দীর্ঘ সময় আলো দিকে তাকিয়ে আছে। অদ্ভুত এক অনুভূতি তার মস্তিষ্ক আলোড়িত করছে। যে রহস্য স্বামী নিয়াসারের কাছে অমীমাংসিত, তার অবচেতন মন যে হুট করে অদ্রিতা আলো নামের মেয়েটির প্রেমে পড়ে যেতে চাইল তা খুনক্ষরও টের পেল না পিচাস শামীম ইয়াসার মির্জা। ফোনের ভাইব্রেশনের শব্দে ফোনের দিকে তাকায় সে। স্ক্রিনে ফুয়াদের নাম্বার দেখে ফোনটা রিসিভ করে। তার দৃষ্টি এখনও আলোর পিঠের দিকে। ওপাশ থেকে ফুয়াদ বলে, কি করছিস? ঘোরের মধ্যে বিড়বিড় করে শামীম বলে উঠল, লুকিয়ে লুকিয়ে নিজের বউকে দেখছি। ফুয়াদ কিছু শুনতে না পেয়ে জোরে বলতে থাকে, হ্যাঁ হ্যালো, কি করছিস? শামীমের ঘোর কেটে যায়। গলা খাকারি দিয়ে ফুয়াদকে বলে, কিছু না, বল কি ব্যাপার? শামীমের কণ্ঠস্বর শুনে আলো ঘুরে তাকায়। জামিলের জ্ঞান ফিরেছে, তুই হসপিটালে আয় তো। ফুয়াদ ফোন কেটে দিল। স্বামী কানে ফোনটা ধরে দাঁড়িয়ে থাকে আলোর দিকে তাকিয়ে। আলো শামীমের দিকে কপাল কুঁচকে এগিয়ে আসে। স্বামী টের পেল ওই মেয়েটা যত এগিয়ে আসছে তার অদ্ভুত অনুভূতি হচ্ছে। কেমন আলাদা একটা অনুভূতি। এত বছরের জীবনে কোনো মেয়েকে দেখে এত অস্থিরতা কখনো কাজ করেনি তার ভিতরে। আলো স্বামীকে পাশ কাটিয়ে চলে যায়। স্বামী কিছুক্ষণ থ মেরে দাঁড়িয়ে থাকে। কান থেকে ফোনটা নামায়। জামিলের কথা মনে পড়তেই তাড়াহুড়া করে টি শার্ট বদলে নেভি ব্লু শার্ট চাপিয়ে বেরিয়ে যায় ঘর থেকে। রাগ তো ইয়াসারের উপর দেখানো উচিত। রাগটা আমাদের উপর দেখাচ্ছিস কেন? সমরেশ ভূঁইয়া এমন কথায় সাগর তার বাবার দিকে তাকায়। টেবিলের উপর সজোরে চাপড় মেরে বলে, কতবার ওই কাছে আমি হারবো বলতে পারো আব্বা? কতবার? রাজনীতির মাঠে, নির্বাচনে, বিজনেসে কতবার হারবো? সব কিছু আপনার জন্য হয়েছে। ওকে রাস্তা থেকে সরাতে পারবেন না? আমার কাছে বলতেন, আমি ব্যবস্থা নিতাম। এখন লাভটা কি হলো? ভালো লাগছে ছেলে হেরে যা মুখ দেখতে ভালো লাগছে। পাশ থেকে জাহেদ আলী বলে, ইয়াসারের মারলে শহর গরম হয়ে যেত বাবা, তাই সমরেশের ভাই চেষ্টা করেছে অন্য চাল চালতে। সাগর হিংস্রবাগের মতো জাহেদ আলীর দিকে তাকায়, তারপর হুঙ্কার দিয়ে বলে, চাল? ও ওই ডান হাত জামিলের জ্ঞান ফিরে পিঠে বস্তা বেঁধে তৈয়ার থাকুন আপনারা। আর আব্বা, আপনাকে বলছি, ঘোষণা দিয়ে পদ থেকে সরে দাঁড়ান। আগামী 5 বছর দল আমার বুদ্ধি নিয়ে চলবে। ইয়াসারের খুব খারাপ অবস্থা করে ছাড়বো আমি। করিডোরে সবাই দাঁড়িয়ে আছে। অনেক দিন পর সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলছে। শামীম দ্রুত পায়ে এগিয়ে গিয়ে লজ্জিত ভঙ্গিতে বলে, আমি লেট। ভাই, আপনি তো এখন লেটে থাকবেন, কারণ এখন আপনার দিন। তোয়েবের কথা মানে বুঝতে পারল না স্বামী। তার মস্তিষ্ক জামিলের জ্ঞান ফেরার খুশিতে উত্তেজিত হয়ে আছে। রাহাত তোয়েবকে খোঁচা মেরে চুপ করিয়ে দেয়। সবুজের দিকে ফিরে শামিল বলে, কি বলছে ডাক্তার? জ্ঞান ফিরেছে, কথা বলতে পারছে না এখনো। সেরে উঠবে দ্রুত। ভিতরে হেনা ভাবি। কিছু সময় পরে হেনা বের হয়। স্বামীর দিকে তাকিয়ে একটা শুকনো হাসি দিয়ে বলে, কথা বলছে না ভাইয়া, বলবে। অনেক ধৈর্য ধরছ তুমি, আর একটু ধরো। শামীম জামিলের কেবিনে ঢোকে। সারা গায়ে ব্যান্ডেজ জামিলের, মুখে তখন অক্সিজেন মাস্ক লাগানো। জামিলের দিকে এগিয়ে যায় শামীম। জামিলের পিট করে তাকাচ্ছে। শামীম বলে, তোকে তো পুরো মিশরের মমিনের মতো লাগছে রে। জামিল, চল তোকে পিরামিডের ভেতর রেখে দিয়ে আসি। জামিল আর ইয়াসা ভাইয়ের দিকে তাকিয়ে আছে। ঠোঁট দিয়ে না পারলেও চোখ দিয়ে হাসতে চাইল যেন। ইয়াসা এগিয়ে জামিলের মাথায় হাত রাখে, নরম গলায় বলে, আমার সব ঝামেলা নিজের মাথায় নিবি।
এবার সব যন্ত্রণা নিজের শরীরে নিলি তুই ভাই। কিছুক্ষণ পর আবার বলে ওঠে, আগেরবার ডাক্তার ভুলভাল বলেছে, এবার বলছে তোর নাকি ছেলে হবে। মোটর বাইকটা তো তুই পেয়ে গেলি রে জামিল। জামিল অপলক তাকে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। শামীম বলতে থাকে, সুস্থ হ তুই, তোকে আমি আর দলে রাখবো না জামিল। তোকে সিমেন্টের ব্যবসা বসিয়ে দেব, আমার বউ বাচ্চা নিয়ে ভালো থাকবি, আর আমার ঝামেলা নিজের কাঁধে নিতে হবে না রে ভাই। ইসমামকে দেখে পরি উঠে যাবে বলে দাঁড়িয়ে যায়। ঈশিতার হাতে টান দিয়ে পরীকে বসিয়ে দিয়ে বলে, বারবার দাঁড়িয়ে যাচ্ছিস কেন খেতে খেতে? পরি দ্বিধা ভুগতে থাকে। ইসমাম ভাইয়া কেমন মানুষ কে জানে, এভাবে কেয়ারটেকারের মেয়েকে নিজেদের খাবার টেবিলে দেখে রিয়াক্ট করতেই পারে। ঈশিতাকে বিড়বিড় করে বলে, আমার খাওয়া হয়ে গিয়েছে আপু। ইসমাম এসে টেবিলের ওপর থেকে পানির গ্লাস তুলে নিয়ে পানি খায়। ঈশিতা বলে, একে চিনিস? কে বলতো? ইসমাম পরীর দিকে এক পলক তাকিয়ে বলে, পরী, চিনেছি, পোনা চাচার মেয়ে। কথাটি বলে ইসমাম চলে যায়। পরী ফিসফিসে ঈশিতাকে বলে, তোর এই ভাইয়ের কি কোনো অসুখ আছে আপু, কোষ্ঠকাঠিন্য টাইপের? ঈশিতা চোখ বড় বড় করে পরীর দিকে তাকিয়ে বলে, না তো, কেন বলতো? না মানে মুখটা কেমন করে রাখে, কেমন খিস মেরে থাকে। ঈশিতা চাপা স্বরে হেসে ফেলে। পরী চুপচাপ খাচ্ছে। ঈশিতা বলে, হতে পারে, ওকে প্রতিদিন সকালে এক বাটি পাকা পেঁপে খাইয়ে দেব। ফুলির মা খাবার টেবিল থেকে সব পরিষ্কার করতে করতে বলে, খোঁজ খবর রাইখেন ইস্যু আপা, আজকাল কত বিদেশি পার্টি, কত ধান্দা পার্টি খপ্পরে পড়ে। ইসমাম ভাইয়ের সাথে এমন কিছু হয় নাই তো? ঈশিতা ফুলির মায়ের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। ফুলির মা বিড়বিড় করে বলতে থাকে, আমার এক ভাস্তা ইটালি গেছিল, বেশ ভালো টাকা পয়সা কামাইছিল। হঠাৎ হের লগে এদেশি এক মাইয়া ফেসবুকে পরিচয়, ছবি না দেখা মাইয়ার কণ্ঠ শুনে পিড়িতে মজে গেছিল। টাকা পয়সা প্রচুর উড়াইছে মাইয়াটার পিছনে, যখন যখন চাইতো তখন দিয়ে দিত। তারপর একদিন দেখে মাইয়াটার কোনো খোঁজ খবর নাই। এদিকে পোলা তো পাগল হইয়া দেশে চলে আসছে মেয়ের খোঁজ নিতে। আইসা বহু কষ্টে খোঁজ খবর নিয়ে দেখে, কি দেখে, মেয়ে বেচারা ভালো না, বয়স বেশি। পরী কথাটা জিজ্ঞাসা ফুলির মায়ের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ফুলির মা বলে, আরে না, তাহলে তো হতোই। গিয়া দেখে ওটা কোনো মেয়ে ছিল না, ওটা একটা ব্যাটা ছেলে। পরী শব্দ করে হেসে ফেলে। ফুলির মা ঈশিতার দিকে তাকিয়ে বলে, খোঁজ নিয়ে দেখেন আপা, ইসমাম ভাইয়ের সাথে এমনটা হয় নাই তো আবার, নয়তো হুট করে দেশে আইব কেন? পরী হেসে যাচ্ছে। ঈশিতা কপাল কুঁচকে ফুলির মায়ের দিকে তাকিয়ে বলে, তুমি তোমার কাজ করো, আর এভাবে শুদ্ধ আর আঞ্চলিক ভাষা মিশিয়ে কথা বলা বন্ধ করো। ইসমাম শুনলে একটা ধমক খাবে তুমি। ঘরে ঢুকে সোজা আলোর মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আলোর চোখের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, তোমার বাবা, কথা বলো। আলো শামীমের হাতে ফোনটা দিকে একবার তাকিয়ে শামীমের মুখের দিকে বোকার মতো তাকিয়ে থাকে। শামীম আলোর ডান হাত টেনে তুলে হাতে তার ফোনটা রেখে হনহন করে চলে যায়। ঘটনার আকস্মিকতায় আলো কিছু বুঝে উঠতে পারেনি। সে শামীমের যাওয়ার দিকে ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই চোখ দুটো ভিজে ওঠে। স্ক্রিনে তার বাবা আতর আলমের নাম্বার। ফোনটা কানে ধরে চুপ করে থাকে আলো। আতাউর আলম ওপাশ থেকে নরম গলা ডাকে, আম্মু। আলো একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে কান্না ভেজায় কণ্ঠে বলে, আব্বু। রেহেনা এসে স্বামীর হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে কানে ধরে চেঁচিয়ে বলতে থাকে, মা, মা, তুই কেমন আছিস মা? আলো চোখ দুটো বন্ধ করে ফেলে। নিজেকে সামলে নিয়ে কণ্ঠ স্বাভাবিক রেখে বলে, আমি খুব ভালো আছি আম্মু। তুমি কেমন আছো? কণ্ঠ এমন লাগছে কেন? আমি ভালো নেই, একটু ভালো নেই। তোকে ওরা মারধর করে না তো মা? আমাকে কেউ কিছু করে না আম্মু। তুমি একটু ঠিক হও, তোমার বুকে ব্যথা হবে তো। তুই সত্যি বল, তুই কেমন আছিস? আমি ভালো আছি
আমাকে দেখবে দেখবে তুমি? আলো ফোন কেটে দিয়ে ভিডিও কল করে। রেহানা ফোনটা রিসিভ করে মেয়ের দিকে তাকিয়ে আছে ভেজা চোখে। আলো ফাঁকা ফাঁকা গলায় বলে, এই দেখো আমার গায়ে শাড়িটা দেখো, কম করে হলো 1,000-5 দাম হবে। আমার গায়ের গহনা দেখো, এগুলো দেখছো তুমি কখনো? স্বামীর ঘরে ঢুকে আলোকে কাঁদতে দেখে। রেহানা ওদিকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আলো রেহানাকে বলতে থাকে, আমি খুব ভালো আছি আম্মু। আজান আয়াত কোথায়? কলেজে যায় তো? বাবাকে বলো নিয়ম করে ওষুধ নিতে। তুমিও তোমার ওষুধগুলো নিও। দাদিকে দেখো, রাখছি আম্মু। হুট করে ফোনটা কেটে দিয়ে আলো বিছানায় বসে কাঁদতে থাকে। শরীর ভেঙে কান্না আসছে তার। স্বামী এক দৃষ্টিতে আলোকে দেখে তার হাত থেকে ফোনটা নিয়ে নেয়। আলো ভেজা চোখ তুলে স্বামীর দিকে তাকিয়ে বলে উঠে, শান্তি পেয়েছে তো? অনেক শান্তি হচ্ছে তাই না আপনার মনে? হ্যাঁ হচ্ছে, জামিলের জ্ঞান ফিরেছে তাই শান্তি হচ্ছে। আলো উঠে দাঁড়ায়। জ্ঞান ফিরেছে? বলিনি সত্যিটা? আমার বাবা যে কিছুই করেনি সেটা বলিনি? কথা বলতে আরও কিছুদিন সময় লাগবে। জানি কি বলবে, আমার বাবা নির্দোষ সেটা বলবে। কেউ কাউকে মুখ ঢেকে ফুপিয়ে তার পরিচয় কেন দেবে? ইয়াশা মির্জা, আমার বাবার নাম ভাঙানো হয়েছে সেটা বুঝতে পারছেন না? আপনি নাকি বিচক্ষণ, এতটুকু বুঝতে পারছে না বুদ্ধি খাটিয়ে? থানায় পুলিশ করে বের করবেন সত্যিটা, তা করেননি কেন? এত কথা আমি বলতে চাচ্ছি না। কথা ছিল জামিলের জ্ঞান ফিরে তোমাকে তোমার বাবা মায়ের সাথে কথা বলিয়ে দেব। আমি আমার কথা রেখেছি। এত কথা রাখেন আপনি? এত ভালো মানুষ? তাহলে একটা কথা দিন আমায়, জামিলের মুখ থেকে যদি জানতে পারেন লোকগুলো আমার বাবার কেউ না বরং কোনো তৃতীয় পক্ষ ছিল, তাহলে আমাকে ছেড়ে দেবেন আপনি? কথা দিন, পারবেন? আছে দম? স্বামীন কিছুক্ষণ আলোর দিকে তাকিয়ে থাকে চুপচাপ। তারপর ফোন নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। শান্তিনীরের দোতলায় এই লাইব্রেরিটা। এই বাড়িতে ইসমামের সবচেয়ে প্রিয় জায়গা বলা যেতে পারে। ইসমামের জীবনের বেশ অনেকটা সময় সে এই লাইব্রেরিতে ব্যয় করেছে। লাইব্রেরির ভিতরে ঢুকলে একটা অদ্ভুত প্রশান্তিতে তার মন ছেয়ে যায়। পুরনো বইয়ের গন্ধে ইসমামের বরাবর খুব পছন্দের। আগে লাইব্রেরিতে বিভিন্ন প্রবন্ধ এবং গল্পের বই থাকলেও ঈশিতার কল্যাণে পুরো লাইব্রেরিটা হুমায়ুন আহমেদ এবং সমরেশ মজুমদারের উপন্যাস ভর্তি হয়ে গিয়েছে। লাইব্রেরির সামনে দাঁড়িয়ে ইসমাম এদিক ওদিক তাকায়। ঘরটা খোলা কেন? কিছুক্ষণ আগেই তো লক করে দিয়ে গিয়েছিল। ভিতরে ঢুকেই পুরো লাইব্রেরিতে চোখ বুলিয়ে ইসমাম তার প্রিয় সেলফের কাছে যায়। সেখান থেকে আরণ্য উপন্যাসটা তুলে নেয়। এটা এখন সে নিজের ঘরে বিছানায় গা এলিয়ে দিয়ে পড়বে। বইটা নিয়ে বের হয়ে দরজাটা লক করবে বলে হাত বাড়ায় সে। আটকাবে না প্লিজ, আমি ভিতরে আছি। ইসমাম অবাক চোখে লাইব্রেরির ঘরের ভেতরে তাকিয়ে থাকে। 9 নম্বর সেলফের পিছন থেকে মাথা বের করে উঁকি দিয়ে তার দিকে তাকিয়ে আছে পরি। ইসমাম চোখ বড় বড় করে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, তুমি তুমি এখানে কি করছো? পরি ফর্সা মুখটা লাল বানিয়ে লজ্জিত ভঙ্গিতে বলে, বই নিতে এসেছিলাম, রাতে পড়ব বলে। যখন লাইব্রেরিতে ঢুকলাম তখন সারা শব্দ করলেন না কেন? যদি আটকে রেখে চলে যেতাম। পরি ইতিহস্ত করতে থাকে। ইসমাম প্রায় ধমকের সুরে প্রশ্নটি করেছে পরীকে। কয়েক মুহূর্তের সময় নিয়ে পরি জবাব দেয়, ভেবেছি আপনি রেগে যাবেন আমাকে এখানে দেখলে, তাই চুপ করেছিলাম। ইসমামের উত্তরটা পছন্দ হয় না। এটা কোন ধরনের অদ্ভুত আচরণ? রেগে যাবে ভেবে চোরের মতো লুকিয়ে থাকবে। এই মেয়ে নাকি আবার ডাক্তারি পড়ে। ইসমাম গম্ভীর কণ্ঠে বলো, বই নিলে কেন রাগ করব? বই চুরি করলে রাগ করার কথা। তুমি তো আর বই চুরি করতে আসোনি। পরি চুপচাপ দাঁড়িয়ে আছে। ইসমাম এতক্ষণে মেয়েটি খেয়াল করে অতিরিক্ত ফর্সা, ঘন কালো চুল, বড় বড় দুটো চোখ,
এক কথায় সুন্দরী তরুণী। 4 বছর আগে দেখতে কিশোরী টাইপের ছিল। তখন সম্ভবত ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তো। মাথায় 2 লিটার তেল দিয়ে চুল দুটো পাশে বেনি করে পোনা চাচার সাথে এই বাড়িতে আসতো। ইসমাম গলা খাকিয়ে দিয়ে বলে, তা ডাক্তারি পড়া মেয়ে হাতে হুমায়ুন আহমেদের উপন্যাস কেন? হুমায়ুন আহমেদের রোমান্টিক থিওরি দিয়ে রোগী সুস্থ করবে? পরি চুপ করে থাকে। ইসমাম গম্ভীর কণ্ঠে বলে ওঠে, এই বয়সটাতে বাংলাদেশি মেয়েরা হুমায়ুন আহমেদকে এড়িয়ে থাকতে পারে না। কি আশ্চর্য! কথাটি বলে পরি দিকে এক পলক তাকিয়ে থেকে বলে, বই নেওয়া হয়ে গেলে দরজা লক করে যাবেন, আর যেটা যে স্থানে থেকে তুলবেন সেটা সেখানে রেখে দেবে। বুঝেছ? আমি বই অগোছালো করে রাখা পছন্দ করি না। পরি মাথা নাড়ায়। ইসমাম চলে যেতেই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বিড়বিড় করে বলে উঠে, রামগরুদের ছানা। বাড়ির সবাই সম্ভবত ঘুমিয়ে গিয়েছে। দোতলায় লিভিং রুমের বাতি নিভিয়ে রাখা আলো একবার দরজা খুলে দেখে ইসমামের ঘরে বাতি জ্বলছে। আলো সাথে সাথে ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ওই পিচাসটা এখনও ফেরেনি। বিষয়টা আলোর কাছে খুব স্বস্তির। যতক্ষণ দূরে থাকে এই বন্দিশালা ভিতরের আলো নিজেকে খানিকটা মুক্ত স্বাধীন মনে হয়। কিছুক্ষণে বিছানায় বসে থেকে বারান্দায় চলে যায় সে। ইয়াসার বাড়িতে কোনো এক অদ্ভুত কারণে এই খোলা বারান্দাটাকে আলোর পছন্দ হয়েছে। আলোদের বাড়িতে আলোর ঘরেও একটা খোলা বারান্দা রয়েছে, তবে সেটা এতটা বড় নয়। এই বারান্দাটা বিভিন্ন দেশি ফুলে গাছে সজ্জিত। একপাশে কিছু ক্যাকটাসের টব। আলো ডানে তাকিয়ে দেখতে পায় তার শুকাতে দেওয়া শাড়িটা এখনও বারান্দায় দড়িতে ঝুলছে। আলো দাদি দেখতে পেলে এতক্ষণ আলোকে 10টা ধমক দিয়ে মাথায় ঘাটটা মারত, বলতো, মাইয়া মানুষের গায়ের পোশাক রাইতে বাইরে রাখতে নাই, এইটাও ভুইলা যাস হতচ্ছাড়ি। আলো শাড়িটা তুলে নিয়ে ঘুরে দাঁড়াতেই থমকে যায়। বাড়ির পেছন দিক থেকে ধূপধাপ শব্দ আসছে। মনে হচ্ছে মাটিতে গর্ত খোঁড়া হচ্ছে, কোদাল চালানো হচ্ছে। শাড়িটা পুনরায় দড়িতে রেখে ধীর পায়ে হেঁটে রেলিং ঘেঁষে দাঁড়ায় সে। নিচু হয়ে তাকাতেই চমকে ওঠে। স্বামী ইয়াসা মির্জা টস হাতে দাঁড়িয়ে আছে। তার সাথে দাঁড়িয়ে আছে পোনা চাচা বলে লোকটা। আরেকটা অচেনা লোক মাটি খুঁড়তে ব্যস্ত। পাশে একটা বস্তা, মুখ বন্ধ করে রাখা। গর্তটা দিকে তাকাতেই আলো হতভম্ব হয়ে যায়। এত বড় গর্ত দিয়ে কি হবে? আর ওই বস্তায় কি আছে? আলো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে একটা গভীর নিঃশ্বাস নেয়। তারপর 2 মিনিট সময় নিয়ে কিছু একটা ভাবে। তার চোখ মুখ আতঙ্কে ছেয়ে যায়। রুদ্ধশ্বাসে দৌড়ে ঘরে সিটকেনি খুলে নিচে নামে। ফুলির মার সিতারা তখন জেগে। আলোকে দেখে ফুলির মা চেঁচিয়ে ওঠে, আরে বড় ভাবি, দৌড়াইয়া কই যান? আলো দৌড়ে সদর দরজার দিকে যায়। সিতারা ঘাবড়ে গিয়ে বলে, পালাচ্ছে নাকি? দরজা খুলে আলো সোজা বাড়ির পিছনের দিকটাতে যায়। কি করছেন এখানে আপনারা? আলোর কণ্ঠস্বর শুনে স্বামী ঘুরে তাকায়। তার চোখে মুখে হতভম্বর ভাব। পোনা চাচাও অবাক হয়ে যায়। আলো বড় বড় নিঃশ্বাস নিচ্ছে ইয়াসারের দিকে তাকিয়ে। ইয়াসার কপাল কুঁচকে ফেলে। গম্ভীর কণ্ঠে বলে ওঠে, তুমি এখানে এসেছো কেন? বস্তায় কি আছে? তেজি কণ্ঠে জানতে চায় আলো। স্বামী একবার বস্তার দিকে তাকিয়ে আলোর চোখের দিকে তাকায়। তারপর বলে, তোমার কাজ কি জেনে? ভেতরে যাও আলো। কার লাশ বস্তায়? কোন মায়ের কোল খালি করেছেন আপনি? কোদাল হাতে নিয়ে অচেনা লোকটার মুখ হাঁ করে দাঁড়িয়ে আছে। পোনা চাচা মিনমিন করে বলে, ভিতরে যাও বৌমা, ইয়াসা বাবা রেগে যাচ্ছে। আলো পোনার দিকে তাকিয়ে নরম গলায় বলে, চাচা আপনিও? আপনাকে আমি সহজ সরল লোক ভেবেছিলাম।
শেষমেশ আপনিও টাকার জন্য এই অমানুষটার স্বাদ নিচ্ছেন। বৌমা, কি বলছো এসব তুমি? শামিন পোনাকে থামিয়ে দিয়ে আলোকে বলে, ভালোই ভালোই বলছি, ভেতরে যা আলো, পাড়া প্রতিবেশী জেগে যাবে। এত জোরে চেঁচিও না, সিন ক্রিয়েট করো না। জেগে যাক, সবাই জানুক এখানে কি হচ্ছে, আপনার আসল রূপটা দেখুক। চেঁচামেচিতে এতক্ষণ বাড়ির সবাই এসে দাঁড়িয়েছে সেখানে। ইসমাম, ইলহা, ঈশিতা, ঋতু, ফুলির মা, সিতারা, পরি, ইহান সবাই এসেছে। স্বামী ইয়াসা দাঁতে দাঁত চেপে বলে, অবাধ্য হইও না আলো আমার, তুমি ঘরে যাও। বস্তায় কি আছে? আলো ইয়াসার চোখে চোখ রেখে প্রশ্ন করে। স্বামী ইয়াসার কয়েক মুহূর্তে আলোর দিকে তাকিয়ে থেকে পোনা চাচার দিকে তাকায়। পোনা চাচা গিয়ে বস্তার মুখ খুলে সবটা ঢেলে দেয় মাটিতে। আলো হাঁ হয়ে সেদিকে তাকিয়ে থাকে। বস্তায় শুকনো পাতা এবং কচুরিপানা ছিল। আলোর পোনা মুখের দিকে তাকায়। পোনা নিচু স্বরে বলে, গাছের জন্য কম্পোস্ট বানানো স্থান প্রস্তুত করছিলাম বৌমা। আলোর মাথা ঘুরিয়ে চোখ তুলে ধীরে ধীরে স্বামী ইয়াসার দিকে তাকায়। স্বামী কটমটো দৃষ্টি দিয়ে তার দিকে তাকিয়ে আছে। রাগে তার হাত সে মুষ্টিবদ্ধ করে রেখেছে। আলো একটা ঢোক গিলে ফেলে। মনে মনে বলে ওঠে, সিংহের নাকে সুরসুরি দিয়েছিস আলো, আজ তোর খবর আছে। ইসমাম আলোর দিকে তাকিয়ে স্বামীনকে বলে ওঠে, কি হচ্ছে এখানে ভাইয়া, কোনো সমস্যা? স্বামীন ইসমামের কথা উত্তর না দিয়ে আলোর দিকে তাকিয়ে বলে, বেশি বেশি করতে আমি নিষেধ করেছিলাম। আলো, ঘরে চলো। আজ তোমাকে এমন শিক্ষা দেব তুমি আজীবন মনে রাখবে, ফটকা চালাক মেয়ে। দরজায় লক করে স্বামীন আলোর দিকে তাকায়। তাকে দেখে আলো হঠাৎ খুব ভয় হচ্ছে। এতটা ক্ষেপে যেতে ইয়াসারকে সে কখনো দেখেনি। আলো প্রথম দিন থেকে ইয়াসারকে যত অপমান করেছে, গায়ে থুতু মেরেছে, গায়ে হাত তুলেছে, ইয়াসা কখনো মেজাজ দেখায়নি। ঠান্ডা মাথায় আলোকে বরদাস্ত করে দিয়েছে। কিন্তু আজ স্বামী ইয়াসা যেন অন্য রূপ ধারণ করেছে। আলো একটা ঢোক গিলে ফেলে কণ্ঠে তেজ ফিরিয়ে এনে বলে, ভয় দেখাচ্ছেন আপনি আমাকে? শুনুন ইয়াসা মির্জা, আমি আপনাকে ভয় পাই না। আমার সাথে উল্টোপাল্টো কিছু করতে এলে ঠ্যাং খোঁড়া করে দেব আপনাকে। ইয়াসা দাঁত কিরমির করে আলোর দিকে এগিয়ে যায়। আচ্ছা তাই নাকি? আলো ভয় পেয়ে গেল, টান টান হয়ে দাঁড়িয়ে থাকে। ইয়াসা আর একটু এগিয়ে গিয়ে আলোর হাতের কবজি ধরে, দাঁত খিচিয়ে বলে, বাড়াবাড়ি করতে নিষেধ করেছি না আলো, বেশি বোঝো তুমি। আজ তোমার এই হাল তোমার বেশি বোঝার কারণেই তো। কি তুমি জানো কেন আমায় জ্বর মেরেছিলে সেদিন? আলো ইয়াসার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে গায়ের সমস্ত শক্তি খরচ করে। ইয়াসা তার দিকে তাকিয়ে বিদ্রূপ হাসি হেসে বলে, কই তোমার অর্জন কোথায়? একটা স্টেপ দেখাও তো দেখি, কেমন কারাতে জানো তুমি? আলো 2 মিনিট গলা কাটা মুরগির মতো ছটফট করে নিস্তেজ হয়ে পড়ে। নিষ্প্রাণ গলায় বলে, রাত 10টার সময় মানুষ কম্পোস্ট বানাতে যায়। আমার জায়গায় অন্য কেউ হলে সেটাই ভাবতো যেটা আমি ভেবে ফেলেছি। সেজন্যই আমাকে খুনি বানিয়ে দেবে? কেন, ভুল বললাম কোথায়? আমার ভাইদের মেরে বড় বাজারের ব্রিজের নিচে কচুরিপানার মধ্যে কিংবা মিউনিসিপ্যালিটি ড্রেনে ফেলে দিয়ে আসবেন? বলেননি এমন কথা? স্বামী থতমত খেয়ে যায়। কয়েক মুহূর্তে চুপ করে থেকে মিনমিন করে বলে, ভয় দেখিয়েছি শুধু, করতাম না কিছু, খুন খারাপি কখনো করিনি। রাত 10টার সময় কম্পোস্ট কে বানাবে?
পাগল ছাড়া। আমি রাত ৩টার সময় বানাবো, তাতে তোমার কি গোয়েন্দা? বাপের গোয়েন্দা কন্যা, কণ্ঠে তেজ নিয়ে বলে উঠে শামিন। আলো শামিনের দিকে তাকিয়ে থাকে। শামিন আবারও আগের মূর্তি ধারণ করে বলে, আর যদি কখনো দেখি আমি বেশি লম্পজম্প করছো তাহলে খুব খারাপ হয়ে যাবে আলো। আজ কিছু বললাম না, চেয়েছিলাম শাস্তি দিতে, দিলাম না। মেয়ে মানুষ, দুর্বল প্রজাতির, তাই কি করতেন? গায়ের জোর দেখাতেন? আপনার মতো কাপুরুষরা আর কী বা পারে? সব পারিবারিক শিক্ষা। নিজের মা চাচিতে দেখেছেন, আজীবন বাবা চাচা পায়ের তলায় পিষ্ট হতে, সেটাই শিখেছেন। আপনার মতো পুরুষেরা ওই কথাকথিত পুরুষ ধর্ম অনুযায়ী পূজারী। আচ্ছা, আর তোমার বাবা কি করত? তোমার মাকে মাথায় উঠিয়ে নাচতো সারাদিন, ঠান্ডা গলায় বলে ইয়াশা। আলো কিছুক্ষণ চুপ করে ইয়াশার চোখে চোখ রেখে বলে, আমার বাবাকে দেখেছি সারা জীবন আমার মাকে বুকে রেখেছেন, না মাথায় না পায়ের তলায়। একজন স্ত্রীর স্থান তার স্বামীর বুকে। আলোর এই একটা কথায় কি ছিল শামিন জানে না, কিন্তু এই কথাটিতেই শামিন থমকে গিয়েছিল। স্বামী স্ত্রীর সম্পর্ক সমীকরণ পাঠের হাতখড়ি হলো শামীমের, সেটা টের পেল না কেউ। দীর্ঘ সময় অতিবাহিত হয়। আলো বলতে থাকে, অবশ্যই আপনি এসব বুঝবেন কি করে? আপনার বাবা আপনার সামনে কখনো আপনার মাকে বলেছে ভালোবাসি? শামীম রোবটের মতো মাথা নাড়িয়ে না বলে, যেন সে আলোর হাতে চাবি দেওয়া পুতুল হয়ে গিয়েছে। আলো বলে, কিন্তু অসংখ্যবার আপনার সামনে আপনার মাকে ধমকিয়েছে। তাই তো, সেজন্যই তো শুধু শিখেছেন স্ত্রী ধমকের জিনিস তুচ্ছ। কিছুক্ষণ চুপ করে আলোর দিকে তাকিয়ে শামিন হঠাৎ করে নরম গলায় বলে ওঠে, বেশি চেঁচিয়ে কথা বলো না আর। পাড়া প্রতিবেশী ভয়ঙ্কর লেভেলে কুচুটে, উল্টোপাল্টো কথা বানাতে ছাড়বে না। আমি সেটা বরদাস্ত করব না। অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। আমি কোনো জোর খাটাবো না। দুর্বল জাতি তোমরা, জোর খাটানোর প্রয়োজন নেই। আজ যে শাস্তি তোমায় দিতে চেয়েছিলাম সেটা হলো তোমার মুখে কস্টেপ লাগিয়ে রাখতাম। স্যার, ম্যাম এসেছে। ইলহাম চোখ তুলে তার পিয়ে সিপাতের দিকে তাকায়, তারপর হাতে ফাইলটা দেখতে দেখতে বলে, ইহান এসেছে, সাথে পাঠিয়ে দাও। সিপাত বলে, না না স্যার, আপনার বউ ম্যাডাম না, জুই ম্যাডাম। ইলহাম হাতের ফাইলটা বন্ধ করে দাঁড়িয়ে যায়। জুই কেবিনের পর্দা সরে ভিতরে ঢোকে। সিপাত চলে যায়। ইলহাম জুইয়ের পা থেকে মাথা পর্যন্ত দেখে। বেগুনি রঙের হালকা জর্জেটের শাড়ি, বড় গলার ব্লাউজ, ঠোঁটে কড়া করে লিপস্টিক। ইলহাম গম্ভীর কণ্ঠে বলে, এভাবে সেজে অফিসে এসেছো কেন? জুই একটা অনর্থক হাসি হেসে ইলহামের সামনের চেয়ারে বসতে বসতে বলে, প্লিজ ইলহাম, এসব তোমার ওই হাড় হাবাবে বইয়ের সাথে করো, আমার সাথে নয়। আমি একজন ইন্ডিপেন্ডেন্ট ওম্যান, আমার যেভাবে ইচ্ছে সেভাবেই সাজব। ইলহাম হেসে গদগদ করে বলে, ওকে ওকে, রাগ করো না। আসলে তোমার এই সৌন্দর্য অন্য কেউ দেখলে আমার হিংসে হয়। কেন বোঝো না এটা? জুই ইলহামের দিকে সামান্য ঝুঁকে বলে, এসব কথা আর চিরে ভিজবে না ইলহাম। আসল কথা বলো, বিয়েটা কবে করেছো আমায়? কেন তোমার ওই বউকে ঘাড় ধরে বের করে দিচ্ছ না? তোমার বড় ভাইকে কেন এত ভয় পাচ্ছ? ইলহাম একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, ভাইয়াকে ভয় পাচ্ছি না জুই, ইনহানের কথা ভাবছি। মা ছাড়া কিছুই বোঝে না ও, আর একটু বড় হোক তারপর না হয়। জুই ইলহামের কথা শুনে কপাল কুঁচকে ফেলে, দাঁতে দাঁত চেপে বলে, আর 1 বছর সময় দিলাম, তারপর যদি ওকে না তাড়িয়ে না দাও তাহলে আমাকে তুমি হারিয়ে ফেলবে ইলহাম। ভাবি ঈশিতার ডাকে ঋতুর শাড়ির আঁচল দিয়ে চোখ মুছতে ব্যস্ত হয়ে পড়ে। ঈশিতা এসে ঋতুর কাঁধে হাত রেখে
চিন্তিত হয়ে বলে, কাঁদছো কেন? ভাইয়ার সাথে কিছু হয়েছে? ঋতু কান্না ভেজা কণ্ঠে বলে, ওই মেয়েটা আবার তোমার ভাইয়ের অফিসে এসেছে আপু। ঈশিতা রেগে গিয়ে বলে, আমি বারবার বলি চলো বড় ভাইকে বলি, চলো, তুমি কেন আমার কথা শুনছো না? ভাইয়া ওনাকে শাস্তি হিসেবে ব্যবসা থেকে দূর করে দেবে আপু। আমি ওনার ভোগান্তি চাচ্ছি না। তাহলে মরো, তুমি মরে যাও। আলো কণ্ঠ শুনে ঋতু আর ঈশিতা চমকে ওঠে। আলো তাদের দিকে তাকিয়ে আছে। ঋতু চোখ মুছে ওদিকে মাথা ঘুরিয়ে নেয়। আলোর কণ্ঠে বিদ্রুপ মিশিয়ে বলে, এই যে তুমি, এদিকে তাকাও, এই বাড়ির লক্ষ্মী মেজ বৌমা, তাকাও বলছি। ঋতু ধীরে ধীরে তাকায় আলোর দিকে। আলো বলে, তুমি একটা জড়বস্তু, একটা অবজেক্ট, তুমি, তোমার মরে যাওয়া উচিত। ঈশিতা আলোকে বলে, এভাবে কথা বলো না আলো, ভাবি এমনিতেই কষ্ট পাচ্ছে। আলো ঈশিতাকে উপেক্ষা করে বলে, কেন ওকে লাথি মেরে চলে যাচ্ছ না এখনো? তোমাকে কি আমার মতো জিম্মি করে রেখেছে? রাখেনি, তাহলে কেন একটা চরিত্রহীনের মায়ে আটকে আছো? কবুল বলেছে বলে? ওর বাচ্চা পেটে ধরেছে বলে? হ্যাঁ, তাই তাই ডুকরে কেঁদে ওঠে ঋতু। আলোর কণ্ঠের তেজ নিয়ে বলে, তোমাদের মতো অবজেক্টদের মরে যাওয়া উচিত। ঋতু কাঁদতে কাঁদতে চলে যায়। ঈশিতা তার পিছু পিছু ছুটে যায়। আলো দাঁড়িয়ে আছে। ইসমাম পিছন থেকে বলে, এখানে কি নারী মুক্তির আন্দোলন চলছে? আলো ঘুরে পিছনে তাকিয়ে চোখ মুখ কুঁচকে ফেলে। ইসমাম আলোর দিকে এগিয়ে যায়, নিচু স্বরে বলে, তোমাকে যত দেখছি তত অবাক হচ্ছি অদ্রিতা। বেগম রোকেয়া থেকে কোনো অংশে কম না তুমি। আর আমি তোমাকে যত দেখছি তত মেজাজ খারাপ হচ্ছে। ঋতুর চেয়েও বড় জড়বস্তু তুমি, একটা ক্রিমিনাল ভাইয়ের হনুমান তুমি। ইসমাম চুপ করে আলোর দিকে তাকিয়ে থাকে। আলো দ্রুত পায়ে হেঁটে স্বামীর ঘরের দিকে চলে যায়। ইসমাম ঠায় দাঁড়িয়ে থাকে। মনে মনে বলে ওঠে, বারবার বলছি এসবে জড়িও না, জড়িও না, কিন্তু না, তোমার তো সাহসিকতা দেখাতে হবে। তোমার আর ভাইয়ার সংঘাতে আমার অনুভূতিকে জলাঞ্জলি দিতে হলো অদ্রিতা। গাড়ি থেকে নেমে ইমতিয়াজ মির্জা শান্তিনীদের অন্দরমহলে প্রবেশ করে। রিয়াজ গাড়ি থেকে তার ব্যাগ নামিয়ে লিভিং রুমে রেখে চলে যায়। গায়ে ব্লেজার খুলে একটা ডিভানের উপরে রেখে ইভানকে ডাকতে থাকে। রান্নাঘর থেকে ঋতু বের হয়ে অবাক চোখে তাকায়। বাবা, আপনি? আপনার তো সামনের সপ্তাহে আসার কথা ছিল, কাজ শেষ হয়ে গিয়েছে, তাই আর বসে থেকে কি করতাম। ইহান দাদু কথা খুব মনে পড়ছিল। সে কোথায়? তার ফুপির কাছে। ঋতু আমতা আমতা করে জবাব দেয়, সে আসলে চিন্তায় পড়ে গিয়েছে। স্বামী নিয়ে আসার বাড়িতে নেই। এই অবস্থায় তার শ্বশুর যদি আলোকে দেখে তাহলে ঋতু কী বলবে? সিঁড়ি বেয়ে ইসমাম নিচে নেমে দাঁড়িয়ে পড়ে। ইমতিয়াজ মির্জা উঠে দাঁড়িয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে ইসমামের দিকে। ইসমাম কয়েক মুহূর্তের সময় নিয়ে বলে, কেমন আছেন বাবা? ভালো। তুমি হঠাৎ কী মনে করে? আমি তো ভেবেছিলাম একবারে আমার জানাজায় এসে উপস্থিত হবে। ইসমাম এগিয়ে গিয়ে বাবার কাছে সৌজন্যমূলক কোলাকুলি করে নিচু স্বরে বলে, কাজ ছিল কিছু? ও আচ্ছা আচ্ছা, আমাদের জন্য আসনি তাহলে। ইসমাম কিছু বলে না। ইমতিয়াজ স্বাভাবিক গলায় বলে, এসেছো যখন নিজের ভাগটা বুঝে নিয়ে আর তার সাথে নিজের দায়িত্বটাও। সিঁড়ি বেয়ে আলো নিচে নেমে আসে। ঋতু মাথায় হাত দিয়ে বিড়বিড় করে বলে, ও ঠিক এই মুহূর্তে নিচে নামার ছিল। ইয়া মাবুদ, আমি এখন কি করব? ইমতিয়াজ মির্জা অবাক হয়ে আলোর দিকে তাকিয়ে আছে। আলো নেমে দাঁড়িয়ে পড়ে লিভিং রুমে।
ঋতু একবার আলো আর একবার ইমতিয়াজ মির্জার দিকে তাকায়। ইমতিয়াজ মির্জা আলোর দিকে তাকিয়ে ধমকে ওঠে, এই মেয়ে এখানে কি তোমার? ও এখন এই বাড়ির লোক বাবা, তোমার বড় ছেলের বউ। স্বামী ইয়াসার কণ্ঠ শুনে ইমতিয়াজ মির্জা সদর দরজার দিকে তাকায়। চোখ থেকে সানগ্লাস খুলে ফেলে বাবার দিকে তাকিয়ে আছে স্বামী। এয়ারপোর্টে নেমে ইমতিয়াজ বড় ছেলেকে ফোন করেছিল। স্বামীটা ছুটে এসেছে যাতে আলোকে নিয়ে কোনো রকম ঝামেলা তৈরি না হয়। বড় ছেলের বউ মানে? হতভম্ব হয়ে যায় ইমতিয়াজ মির্জা। শামীম বলে, মানে আমার বউ, ওকে আমি বিয়ে করেছি। আলো শামীম ইয়াসারের দিকে তাকিয়ে তার বাবার দিকে তাকায়। সে মনে মনে খুব চাচ্ছে এখন বাবার ছেলেতে যুদ্ধ লেগে যাক। ইমতিয়াজ মির্জা ছেলের দিকে হাঁ হয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, তুমি কি আমার সাথে মজা করছো? তোমার সাথে মজা করতে আমি আতাউর আলমের মেয়েকে বাড়িতে এনে শাড়ি চুড়ি পরিয়ে মাথায় ঘোমটা দিয়ে রাখবো বাবা? কোন সাহসে তুমি এই কাজটা করলে? তুমি কি পাগল হয়ে গিয়েছো? শেষে ওই আতাউর আলমের মেয়েকে, যে আমার রাজনীতির ক্যারিয়ার নষ্ট করেছিল, এই মেয়েটা তোমাকে চর মেরেছিল ভরা জনসভায়, সেটা ভুলে গেলে? শামীম বাবার কথা উত্তর না দিয়ে আলোর দিকে তাকায়, তারপর বলে, তোমার শ্বশুর সালাম দাও।